বন্ধুরা, একটা বিগেস্ট ডিবেটের মধ্যে আমিও পড়েছিলাম কয়েক বছর ধরে। তোমরা ভালো করে জানো, টাইটেল দেখে তোমাদের আইডিয়া হয়ে গেছে কি প্রসঙ্গে কথা বলছি আমি। তো কোক স্টুডিও যে কটা এপিসোড আমি দেখেছি পর্যন্ত, আমার মনে আমি সব থেকে বেশি কোক স্টুডিও বাংলার দেখেছি এপিসোড, আর এটা বাংলাদেশের। ঠিক আছে, আর আমি শুরু করেছিলাম কোক স্টুডিও ইন্ডিয়া থেকে, মানে যখন কোক স্টুডিও ইন্ডিয়া ছিল না, হয়তো শুধুমাত্র কোক স্টুডিও ছিল, তারপরে পাকিস্তান, তারপরে আমার মনে হয় পাকিস্তানটা আগে এসেছে, তারপরে বাংলাদেশে। ঠিক আছে, তো ওই তিনটে কোক স্টুডিও নিয়ে সবার একটা সমালোচনা রয়ে গেছে যে কোনটা বেস্ট। আর কিছু কিছু গান যেগুলো আমি বেশি প্রেফার করি কোক স্টুডিও বাংলা থেকে, আর মোস্ট অফ দ্য ফেভারিট লিস্ট যদি হয়ে থাকে আমার পছন্দের যে সমস্ত লিস্ট আছে সেটা সব কটাই কোক স্টুডিও বাংলা থেকে গাইস। তো আজকে ফ্রম দি চ্যানেল আমরা দেখব কথা হোক অহেতুক। এই চ্যানেলে বলা হয়েছে পাকিস্তান, ভারত নাকি বাংলাদেশ, এই তিনটে কোক স্টুডিওর মধ্যে কোনটি সফল। তো বিশ্লেষণ করেই আই গেস বলা হবে। আর প্রচন্ড এক্সাইটেড গাইস, প্রচন্ড এক্সাইটেড। তো শুরু করা যাক, দাও একটা ইন্টারেস্টিং ভিডিও গাইস, লেটস গো, চলো। বাংলা জলে সাই ভাষায় সাগরের মানে। সো সবার রেডি তো? চল এমা, 3, 2, 1, লেটস গো। রিপ্রেজেন্ট করবার জন্য আর্টের থেকে বড় কোনো একটা কালচারকে রিপ্রেজেন্ট করবার জন্য আর্টের থেকে বড় কোনো মাধ্যম হয় না। বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী মানুষের ভিডিও শুরু করার আগে থ্যাঙ্কস টু কথা হোক অহেতুক, এই চ্যানেলটা এত সুন্দরভাবে ডেসক্রাইব করা আছে, সুন্দরভাবে বিশ্লেষণ করা আছে গাইস, মানে ডাউন, মানে প্রথমে 5 সেকেন্ড আমি বুঝতে চাচ্ছি যে কি হতে চলেছে, বেশি পজ করবো না, চলো। কথা, তাদের জীবনযাপনের কথা টিকে থাকে এই আর্টের মাঝেই। এই আর্টের অন্যতম একটা ধরন হলো গান। কিছু গান থাকে যেগুলো বছরের পর বছর টিকে থাকে মানুষের মুখে মুখে। তবে সমস্যাটা হলো দিন পাল্টায়, মানুষের টেস্ট পাল্টায়, গানের ধরন পাল্টায়। নতুন প্রজন্ম একসময় সেই সব শত বছর পুরনো লোকগান থেকে দূরে চলে যায়। সেই আধুনিক প্রজন্মকে আধুনিক কম্পোজিশনে আধুনিক কিছু গানের সাথে সেই সব শত বছরের গানগুলো ফিউশন করে শোনাবার একটা দায়িত্ব নিয়েই মূলত কোক স্টুডিও যাত্রাটা শুরু হয়। বিভিন্ন 2007 গাইস, ওকে, জনরাকে বিভিন্ন সময়ের গানকে ব্লেন্ড করে ফিউশন করবার যে প্রচেষ্টা কোক স্টুডিও বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়াতে চালাচ্ছে, তাদের সেই জার্নিটাকে নিয়ে কথা হবে আজকের ভিডিওতে। এই জার্নির শুরু কোথায়, কোন দেশে কিরকম জনরার মিক্স করছে, কোন জায়গায় কতটুকু সফল হয়েছে, সেই সব নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। আর একটা কথা বলে রাখি, আমরা যে দুজন কথা হোক হয়তো শুরু করেছি, আমরা সবসময় চেয়েছি সিনেমা বানাতে, তবে এখনই তো সিনেমা বানানোর মতো বাজেট আমাদের নেই। তাই খুব নগণ্য বাজেট নিয়ে কিছু অত্যন্ত ছোট পরিসরে শর্ট ফিল্ম বানানো শুরু করেছি আমরা, যাতে এই শর্ট ফিল্মগুলো দেখে যারা ফান্ড দেয় বা যেসব ডিস্ট্রিবিউশন কোম্পানি, যেসব ওটিটি কোম্পানি, চরকি, হইচই ইত্যাদি যারা ফান্ড দিয়ে থাকে, তাদেরকে আমরা আমাদের কাজ প্রেজেন্ট করতে পারি। আমাদের প্রথম শর্ট ফিল্ম মুক্তি পেয়েছে চ্যানেলে। এই ভিডিও ডেসক্রিপশনে শর্ট ফিল্মটির লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমাদের শর্ট ফিল্মের নাম হলো গতিসীমা 35। এটি একটি হরর সাসপেন্স জনরার শর্ট ফিল্ম। আমাদের একদমই কোনো বাজেট নেই, সেই স্বল্প পরিসরে যতটুকু গল্পটা বলা যায় সেই চেষ্টাটাই করেছি। সময় পেলে দেখে মতামত জানাবেন। ওই রকম একটা স্পিড মিটারের খাম্বার মাথার সাথে একটা মানুষের মাথা ঝুলাইনা, মধ্যবয়স্ক, আমার দিকে তাকায় আছে, শুধু মাথাটাই ঝুলানো থাকে। যাত্রা শুরু হয় 2007 সালে ব্রাজিল। ভিডিও শুরু করা যাক এবার। কোক স্টুডিও যাত্রা শুরু হয় 2007 সালে ব্রাজিলে। ব্রাজিলের সঙ্গীতও কিন্তু বেশ সমৃদ্ধ। তাদের প্রি কলোনিয়াল পিরিয়ড, যেটা অর্থাৎ 1500 সালের আগেও তাদের সঙ্গীত ছিল অনেকটাই রিচ। বাঁশি, ঢোল এবং বিভিন্ন দলগত গানের চর্চা ছিল তখন। ধীরে ধীরে পর্তুগিজরা আসলো সেখানে কলোনি করতে, নিয়ে আসলো গিটার এবং চার্চ সঙ্গীত। পর্তুগিজদের কারণে আফ্রিকান দাসেরাও আসলো, তাদের সাথে আসলো সঙ্গীতের অন্য একটা ধারা। এই যে ব্রাজিলের অরিজিনাল মিউজিক, পর্তুগিজদের সাথে আসা ইউরোপিয়ান সঙ্গীতের ধারা, এবং সাথে মিশলো আফ্রিকান স্লেভ, এবং সাথে মিশলো তখনকার আফ্রিকানদের সঙ্গীত। এই তিনে মিলে ফিউশন করে তৈরি হলো লুন্দু, মদিনহা, বাতুকের মতো অসংখ্য গানের ধারা। 1900 সালের আগেই ব্রাজিলে তৈরি হয়ে গেল লোকগানের অসংখ্য জনরা। তারপর তো ধীরে ধীরে মডার্ন মিউজিকের ছাপ পড়লো ব্রাজিলের সঙ্গীত জগতে। রক, হিপ হপ, ইলেকট্রনিক জনরার গান জনপ্রিয় হতে লাগলো। এই যে এত কাহিনী বললাম এতক্ষণ, এটার কারণটা কি ধরতে পেরেছেন? এই যে কালের প্রবাহমান ধারায় এক জনরার সাথে আরেক জনরার মিশ্রণ ঘটে ফিউশন হয়ে আসছে, এটাই কিন্তু কোক স্টুডিওর মূল স্তম্ভ। ব্রাজিলে সেটা খুব চমৎকারভাবে হয়েছে বলেই সম্ভবত তারা ব্রাজিল দিয়েই কোক স্টুডিওর জার্নিটা শুরু করেছিল। ব্রাজিলের সেই ফিউশন প্রজেক্টটার নাম ডিপ হিস্ট্রি গাইস, একদম পুরো, এগুলো কোনো আইডিয়াই নেই যে এত কিছু তোমরা কি জানতে। নাম ছিল
এস্তুদিও কোকা কোলা। এই কনসেপ্টটা তখন নজরে আসে তৎকালীন কোকা কোলার মার্কেটিং হেড নাদিম জামানের। তিনি তখন রোহাইল হায়াত নামের একজন পাকিস্তানি মিউজিশিয়ানের সাথে এই কনসেপ্টটাকে নিয়ে আলোচনা করেন। রোহাইল হায়াত নিজেও জনরা মিক্সিংয়ে ওস্তাদ লোক। তিনি পাকিস্তানের মিউজিকের সাথে ওয়েস্টার্ন রক এবং পপ এই দুই জনরা মিক্স করে নতুন ধরনের কিছু গান দিয়েছিলেন। তার ব্যান্ডের নাম ছিল ভাইটাল সিংস। পাকিস্তানি মিউজিকে আধুনিক ধরনের সাউন্ড যেই গায়কজন তৈরি করেছিলেন তাদের একজন ছিলেন এই রোহাইল। সেই কারণে সম্ভবত নাদিম তাকে প্রস্তাবটা দিয়েছিলেন। সেখান থেকেই কোক স্টুডিও পাকিস্তানের জার্নি শুরু হয়। 2008 সালের শুরুর দিকে মুক্তি পায় কোক স্টুডিওর প্রথম এপিসোডটি। তখন এখনকার মতো একটা করে গান রিলিজ দেওয়া হতো না, তখন বেশ কয়েকটি গান একসাথে করে একটি এপিসোড আকারে মুক্তি দেওয়া হতো। তখন ইন্টারনেট এত বড় কোনো বিষয় ছিল না উপমহাদেশে, তাই সম্ভবত এই কোক স্টুডিও বিষয়টাকে টিভি কেন্দ্রিক একটা প্রোগ্রাম হিসেবে মুক্তি দেওয়া হয়েছিল। সেরকম 4টা এপিসোডে 20টির উপরে গান নিয়ে কোক স্টুডিও পাকিস্তান তার প্রথম বছর শেষ করেছিল। ফার্স্ট সিজনের সব থেকে বিখ্যাত কয়েকটি গানের একটি ছিল গারেজ বারাস, যেটি লিজেন্ডারি রাহাত ফাতে আলী খান এবং আলী আজমত মিলে তৈরি করেছিলেন। আলী জাফর এবং সাইন তুফাইলের আল্লাহ গানটিও জনপ্রিয় হয়েছিল। ফোক, সুফি, পপ, রক, ইস্টার্ন, ক্লাসিক্যাল এইসব আলাদা আলাদা জনরার এক অসাধারণ ফিউশন দেখা গিয়েছিল এই প্রথম সিজনে। প্রথম সিজন কোক স্টুডিওর পুরো পাকিস্তান কাঁপিয়ে দিয়েছিল। পাকিস্তান এমনিতেই রক্ষণশীল পিছিয়ে পড়া ধরনের দেশ ছিল। শিল্পে সাহিত্যে পড়াশোনা কিংবা গবেষণার চেয়ে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণেই এই দেশ বেশি পরিচিত ছিল। ভারত পাকিস্তান আলাদা হবার পর থেকে কোনো একটা স্টেবল গণতান্ত্রিক সরকার তার মেয়াদ পুরোটা থাকতে পারেনি সেখানে। প্রতিবারই এই ঝামেলা ওই ঝামেলায় ক্ষমতা ছেড়ে দিতে হয়েছে বা ক্ষমতা নিয়ে নেওয়া হয়েছে কেড়ে। দেশের মাঝে সহিংসতা চলে এসেছে বছরের পর বছর। পুরো পৃথিবীর কাছে একটা লজ্জাজনক পরিচয় নিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মতো অবস্থা ছিল তাদের। সেই দেশ থেকে যখন কোক স্টুডিওর মতো একটা ব্যাপার বিস্ফোরণ ঘটলো, তখন পুরো উপমহাদেশ কেঁপে উঠল। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ তো মুগ্ধ হলোই, বিশ্বে ছড়িয়ে পড়ল কোক স্টুডিওর সুনামের কথা। নিজেদের ঐতিহ্য সংস্কৃতিকে পাকিস্তানের আগে এত সুন্দর করে পৃথিবীর কাছে ছড়াতে পারেনি কেউ। এই অবিশ্বাস্য সাফল্যের পর কোক স্টুডিও পাকিস্তান আর থেমে থাকেনি। একের পর এক মুক্তি দিয়েছে সিজন। ধীরে ধীরে তাদের কোয়ালিটিও আপগ্রেড হয়েছে। কোক স্টুডিও পাকিস্তানের 8 নম্বর সিজনে তাজদারে হারাম গানটি যে আতিফ আসলাম গিয়েছিলেন, সেটি কোক স্টুডিওর প্রথম গান হিসেবে ইউটিউবে 100 মিলিয়ন ভিউ অতিক্রম করেছিল। তারপরের সিজনের আফরিন আফরিন গানটিও 100 মিলিয়ন ভিউ অতিক্রম করেছিল। এখন তো দুইটা গানের ভিউই 500-600 মিলিয়ন অতিক্রম করেছে। আর এখনকার সময় তো 100 মিলিয়ন ভিউ কোক স্টুডিও পাকিস্তানের জন্য কোনো বিষয় না। সম্প্রতি মুক্তি পাওয়া পাসুরি তো বিশ্বকাপে এসে ইউটিউবে তার ভিউ রয়েছে প্রায় 900 মিলিয়নের মতো। কোক স্টুডিও পাকিস্তানের সবচেয়ে পছন্দের গানের তালিকায় মেহরাম, তুজ হুম টু, পাসুরি, আফরি আফরি এই গানগুলো থাকবে। এবার আসা যাক ইন্ডিয়ার কোক স্টুডিওর আলাপে। ইন্ডিয়াতে কোক স্টুডিও এসেছে কয়েকবার কয়েক রূপে, তবে সেটা শুরু হয়েছিল 2011 সালে। ইন্ডিয়াতে কোক স্টুডিও পুরোপুরি সলোভাবে জার্নিটা শুরু করেনি। মেবি তখন ইন্টারনেট ছিল না, এটাই বড় কারণ ছিল। তারা ব্রডকাস্টিং পার্টনার হিসেবে নিয়েছিল এমটিভি ইন্ডিয়াকে। এমটিভি মিউজিকের জগতে অনেক বড় একটা নাম। তাদের ডিস্ট্রিবিউশন পার্টনার নিলে কোকের অনেকটাই কাজ কমে যায়। প্রথম সিজনের প্রডিউসার হিসেবে কাজ করেছিলেন লেজলি লুইস। বেনি দয়াল, কেকে, কৈলাশ খের, পাপন, শানের মতো বিখ্যাত সিঙ্গাররা কাজ করেছেন প্রথম সিজনটাতে। এইটাও পাকিস্তানের মতো এপিসোড আকারে মুক্তি পেয়েছিল। প্রথম সিজনে প্রায় 10টার মতো এপিসোডে প্রায় 50টার কাছাকাছি গান মুক্তি পেয়েছিল। তার মাঝে ভেথালাই, চিঠিয়ে, ও মাঝিরে এই গানগুলো খুব বিখ্যাত হয়েছিল। এই কোক স্টুডিও এমটিভি চলেছে 4 সিজন পর্যন্ত। প্রথম 3টা সিজনে একদম ব্রেক থ্রু কাজ খুবই কম হয়েছে। মাদারি, জারিয়া, চৌধুরী ধরনের কিছু ভালো গান হয়েছে, তবে সংখ্যাটা খুব বেশি না। তবে 4 নম্বর সিজনে খুব চমৎকার কিছু কাজ এসেছে। প্রায় মনের মানুষের ফিউশনটা বেশ আইকনিক ছিল। রাঙ্গাবাতি, কি বানু দারিয়াদা এর মতো গান এসেছে সিজন 4-এ। এমটিভির সাথে এই কোলাবোরেশন শেষ হয় 4 নম্বর সিজনের পরেই, যেখানে কোক স্টুডিও পাকিস্তান কোনো ঝামেলা ছাড়াই 15টা সিজন করেছে এবং সামনেও আসবে। এই যে 2015 সালে কোক স্টুডিওর জার্নি থেমে গেল ইন্ডিয়াতে, তারপর আবার 8 বছর কোনো খবর নেই। 2023-এ গিয়ে আবার কোক স্টুডিও তামিল আর কোক স্টুডিও ভারত নামে আলাদা 2টা প্রজেক্ট শুরু হলো। এইগুলো নিয়ে বিশেষ কিছু বলার নেই। কোক স্টুডিও ইন্ডিয়া আসলে পাকিস্তানের কোয়ালিটি ধারে কাছে যেতে পারেনি। অনেক মানুষ অনেকবার প্রশ্ন করেছেন যে আসলে কেন ইন্ডিয়ার কোক স্টুডিও পাকিস্তানের মতো কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে পারেনি। সেটার খুব লজিক্যাল একটা উত্তর আসলে ভারতীয় সিঙ্গার শিল্পারাও দিয়েছিলেন একটা ইন্টারভিউয়ে। ऐसा क्या है उन कमबख्तों के पास जो यहाँ पे नहीं हो पा रहा है? उनका कोक स्टूडियो हमसे बेटर क्यों है? তিনি বলেছিলেন যে কোক স্টুডিওরা পাকিস্তানি গায়কদের জন্য বা প্রডিউসারদের জন্য একটা মেইন প্রায়োরিটি। তারা সারা বছর শুধু এইটাই করে। তাদের এত বড় মিডিয়া ইন্ডাস্ট্রি নেই, সিনেমা ইন্ডাস্ট্রি নেই যে এখানে নিয়মিত সিনেমা সিরিজ এসব বের হচ্ছে। কিন্তু ইন্ডিয়াতে ব্যাপারটা মোটেও সেরকম না। ইন্ডিয়াতে যারা মিউজিক কম্পোজ করে থাকেন তাদের কোক স্টুডিওতে ফুল ফোকাস দেওয়ার একদমই সময় নেই। তারা সিনেমা সিরিজের জন্য গান গেয়ে থাকেন, মিউজিক ভিডিওর জন্য গান গেয়ে থাকেন, বিভিন্ন বড় বড় রেকর্ড লেভেলের সাথে বিভিন্ন ডিলে গিয়ে অরিজিনাল গান গেয়ে থাকেন, ন্যাশনাল ইন্টারন্যাশনাল শো করে থাকেন। সেই সবের ফাঁকে সময় পেলে কোক স্টুডিও করেন। আপনি যখন 100টা কাজ একসাথে করবেন তখন কোয়ালিটি অবশ্যই ফল করবে, এইটাই স্বাভাবিক। কিন্তু টাকা পয়সারও অনেক বিষয় আছে। কোক স্টুডিওতে একটা গানে এত সময় দিলে বাকি প্রজেক্টগুলো কী হবে? যারা বড় বড় সিঙ্গার কম্পোজার আসেন তারা সিনেমা রেকর্ড লেভেল শোজ এইসব থেকে যেই টাকা পেয়ে থাকেন সেই তুলনায় কোক স্টুডিওর টাকা হয়তো অতটা বেশি না।
আরেকটা বড় বিষয় হলো কোক স্টুডিওতে রিসেন্ট টাইমে দেখলাম অনুভ জৈনের মতো সিঙ্গারকে দিয়ে ऐसे कैसे जैसे টাইপ গান গাওয়ানো হচ্ছে। এই ধরনের ননসেন্স লিরিক্সের সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য গান দিয়ে কি পাকিস্তানের মেহরামের মতো গানের সাথে কখনো কম্পেয়ার করা যাবে? ইন্ডিয়াতে ক্রিয়েটিভ জায়গাটা থেকে পুরোপুরি কমার্শিয়ালাইজেশনই মনোযোগ দেওয়া হয়েছে বেশি কোক স্টুডিওর ক্ষেত্রে। এই জন্যই সম্ভবত তারা পাকিস্তানের ধারে কাছেও যেতে পারেনি। থাক তাদের কথা, এবার আসি আমাদের দেশে কোক স্টুডিও বাংলার কথায়। কোক স্টুডিও বাংলা শুরু হয় 2022 সালে এবং বাংলাদেশে কোক স্টুডিও জার্নিটা শুরু হয় অর্ণবের হাত ধরে। अगर अपना बिजनेस बढ़ाना चाहते हैं तो मार्केटिंग तो करनी ही पड़ेगी, लेकिन आज তার ক্যারিয়ারের শুরুর দিকে যদি তাকান দেখবেন তিনি মিউজিক শুরুই করেছেন ফিউশন করে। তার ক্যারিয়ারের প্রথম ব্যান্ড কিং কর্তব্য বিমুরের দিকে তাকান, কিছু অরিজিনাল গান আসে, সাথে আবার কিছু ফোক গানকে মডার্ন কম্পোজিশন দিয়ে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরেছেন তিনি। রবীন্দ্রনাথের গানগুলোকে তিনি যেভাবে নতুন রূপ দিয়েছেন পুরো বিশ্বে খুব সেটা আর কেউ করতে পারেনি। তো সেই অর্ণবের হাতেই যখন এই ফিউশনের দায়িত্ব পড়ল তিনি রীতিমতো ফাটিয়ে দিয়েছেন। একলা চলো, প্রার্থনা, ভবের পাগল, আদিত রহমানের নাসেক নাসেক, শুভেন্দু দাস শুভর বুলবুলি সবগুলোই একদম টপ নচ কাজ হয়েছে। প্রথম সিজনের বুলবুলি, চিলতেরোদ গানগুলো অসাধারণ ছিল। অর্ণবের আন্ডাররেটেড হিডেন জেম লুকিয়ে আছে অনেক, এর মধ্যে চিলতেরোদ হলো একটা। এটার যেমন লিরিক্স তেমন কম্পোজিশন, সাথে তিনি মিক্স করেছেন আব্বাস উদ্দিন আহমেদের ও কি একবার আসিয়া গানটা। দুইটা গানের মূল ভাবই এক, কিন্তু দুই মানুষ দুই রকম ভাবে বলছে। কোরা কান আর মেন হচ্ছে বগার যে ভোকালের যে রেঞ্জটা অ্যাকচুয়ালি কোক স্টুডিও সিজন 1 থেকে মানে আলাদা একটা পর্যায়ে চলে গেছে। যে ফোক আর ওয়েস্টার্নের যে ফিউশনটা অর্ণব সাকসেস পেয়েছে জাস্ট বিকজ বগার জন্য, তাদের কলার সুরগুলার জন্য। চিলড্রেন বলো, তারপরে তোমার আর কি আছে না, নদীর কুল নাই, ঠিক আছে, কুড়ি কান্দে কান্দে বালি হাস, ওরে ডাহকি কান্দনে ও মুই ছাড়নু ভাইয়ার দেশকে। আর চিলতে রোদে পাকনা ডোবায় মুচকি হাসে শহরতলি, রোজ সকালে পড়ছে মনে, এই কথাটা কেমনে বলি। এই কথাগুলোর প্রকাশের ধরন আলাদা হতে পারে, মূল কথা কিন্তু একটাই, পছন্দের মানুষটাকে দেখবার যে আকুলতা সেইটাই একজন আধুনিক কবিতায় লিখেছেন আর একজন লিখেছেন পল্লীগীতিতে। এইটাই ফিউশন। এটার জন্যই ব্রাজিলে কোক স্টুডিও শুরু হয়েছে, পাকিস্তানে তার পিক ফর্মে বসেছে, আর বাংলাদেশে সে আবার নতুন জীবন পেয়েছে। কাজী নজরুল ইসলামের বুলবুলি, জসিমউদ্দিনের নদীর কুল, লালনের সব লোকে কয়, হাসন রাজার দিলারাম, রবীন্দ্রনাথ ঠাকুরের আনন্দধারা মডার্ন জনরাগুলোর পারফেক্ট কম্পোজিশন আমরা পেয়েছি। এই কারণেই তরুণ প্রজন্ম আমাদের শত শত বছরের সংস্কৃতিকে নতুন করে চিনতে পেরেছে। এইখানেই কোক স্টুডিওর সার্থকতা। আমাদের খুব ইচ্ছা করছে বাজি গানে জালালউদ্দিন খানের অংশটুকু নিয়ে কথা বলি, জালালউদ্দিন খানকে নিয়ে কথা বলি। কিভাবে একটা মানুষ নেত্রকোনার ভাটি অঞ্চলের একটা ছোট্ট জায়গায় থেকে কলকাতা ঢাকার মতো বড় শহরে না এসে এত অসাধারণ সব গান লিখেছেন, সুর করেছেন, তাও আজকে থেকে 100-120 বছর আগে। তার কথা বলতে চাই ভিডিওতে, আরও বলতে চাই খনার কথা, এক বাঙালি নারী যিনি আজকে থেকে 1000 বছর আগে কিছু ছড়ার মতো কবিতা লিখে গিয়েছেন বাংলায়, মানে তখন বাংলা যেরকম ছিল সেরকম ভাষায়। সে 1000 বছর আগের কবিতা উঠে এসেছে কোক স্টুডিও বাংলায়, পৌঁছে গিয়েছে নতুন প্রজন্মের কাছে। এই প্রতিটা ধরনের গান প্রতিটা মানুষকে নিয়ে আলাদা করে কথা বলতে চাই অনেকক্ষণ, কিন্তু সেই সুযোগটা পাচ্ছি কোথায়? ইতিমধ্যেই ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে, যত বড় হবে সেটা বানাতে ততই খরচ হবে, আর খরচের বেলায় আমাদের হাত অনেকটাই বাধা। কোনোদিন এই খরচের ঝামেলাটা কেটে গেলে এই সব টপিকে 20-30 মিনিট করে কন্টেন্ট দেওয়ার ইচ্ছা আছে, তবে আজকে আর সম্ভব না। আজকে শেষ একটা কথা বলে ভিডিওটা শেষ করি। কোক স্টুডিও পাকিস্তান খুবই অসাধারণ কিছু গান দিয়েছে, তারা এখনও দিয়ে যাচ্ছে। তবে একটা জিনিস কি খেয়াল করেছেন, কোক স্টুডিও পাকিস্তানের ক্ষেত্রে তাদের পারফেকশন আনতে যেমন তাদের 4-5-6 সিজন লেগেছে, আমাদের কিন্তু প্রথম সিজন থেকে সেটা বেশ ভালো চলছে। আমি একটা কথা বলতে চাই, ভিডিও এখানে শেষ করবো গাইস, ঠিক আছে। হ্যাঁ, পাকিস্তানের জনরাটা ম্যাচ করে ইন্ডিয়ান অডিয়েন্সটা পায়, অ্যাকচুয়ালি ইন্ডিয়ান অডিয়েন্সটা বেশি পায় পাকিস্তানে, যেটা বাংলাদেশে পায় না। বাংলাদেশের খুব বেশি হলে যারা বাংলা বলছে আমাদের ইন্ডিয়া, কলকাতা, মানে পশ্চিমবঙ্গে যারা রয়েছেন আর বাইরে যে সমস্ত প্রবাসী ভাইরা রয়েছে, ঠিক আছে, তার জন্য বাংলায় কোক স্টুডিও বাংলার ভিউজ কম। আর যদি সেই হিসেবে দেখতে যাওয়া যায়, 1000 গুণ টপে, মানে কোক স্টুডিও বাংলা আমি মনে করি সব থেকে টপে রয়েছে, টপ নট। যে সমস্ত মিউজিক ক্লিয়ারিটি ডেলিভার করে, ফিউশনগুলো আনপ্রেডিক্টেড আনপ্যারালাল গাইস, যার জন্য আমার এতটা বেশি আকর্ষিত হই আমি প্রত্যেকটা ক্ষেত্রে, যে কেন কোক স্টুডিও বাংলাকে আমি তুলে দেবো সবার আগে। আমাদের ভারতের কথা বাদ দাও, কোক স্টুডিও বাংলার, ঠিক আছে, মানে কোক স্টুডিও ভারতের কথা বলছি আমি, ওটা কথা বাদ দাও। কারণ বললাম না, জিনিস যদি বেশি হয় না, যে জগা কিছুটা একটা ব্যাপার হয়ে থাকে, তখন সেই জিনিসটা ই হয় না। শীর্ষে একজনকে থাকতেও তাকে প্রস্তুতি করতে হয় যে আমি সব থেকে টপ নচ। এমন না যে ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে অনেক শো আছে, অনেক ব্র্যান্ড লেভেল আছে যেখানে বিভিন্ন রকমের মিউজিক শো হয়ে থাকে। সে হিসেবে আমি মনে করি ওয়ার্ল্ড ওয়াইড আপাতত কোক স্টুডিও একটা ভালো একটা জায়গা করে নিয়েছে। যেমন MTV আনপ্লাগড ছিল, ঠিক আছে, ইন্ডিয়াতে, যেটা খুবই দারুণ হতো কিন্তু একটা টাইপে, ঠিক আছে। তো চাই না কি হয়, বাট আশা করবো কোক স্টুডিও বাংলা আরও ভালো ভালো গান নিয়ে আসুক, ফিউশন দিক। এই সিজনের সব থেকে বেস্ট গান লেগেছে আমার কাছে
অবশ্যই লং ডিস্টেন্স লাভটা লেগেছে, ফার্স্টে রাখবো। সেকেন্ডে রাখবো হচ্ছে আমি মহাজারো, ইয়েস অফকোর্স, তারপরে তো বাজি আছে। তো গাইস ভিডিও অনেক বড় যাচ্ছে, এসব আজকের মতো, আবার দেখা হবে নেক্সট ভিডিওটা। টেক কেয়ার, ভালো থাকবে সবাই।